বিজেপির একজন বড় নেতা একটা সময় হিক্কার দিয়ে চিৎকার করে বলেছিলেন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ব্যামো আর বিজেপি হচ্ছে তার ওষুধ, যেখানে যেখানে ওষুধ পড়বে সেখানেই ব্যামো সেরে যাবে। এখন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে বিজেপি একটু কেমন যেন ব্যাকফুটে রয়েছে এবং এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যা যা ব্যামো ছিল রাজ্য বিজেপির মধ্যে সেই সব কটা ব্যামো আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে এবং রাজ্য বিজেপির গায়ে সেই ব্যামোগুলো আরো খারাপভাবে প্রকাশ পাচ্ছে। দেখুন, নির্বাচন মানে সেখানে হার জিত তো থাকবেই, সেটা বড় কথা নয়, কিন্তু যেটা বড় কথা হয়ে সামনে উঠে আসছে সেটা হলো দুটো। এক হচ্ছে ওভার প্রমিস এবং আন্ডার পারফরমেন্স, মানে আমি বললাম আমি 100 রান করবই করব, কিন্তু তারপর আমি 10 রান করে আউট হয়ে গেলাম। আর একটা বড় কথা হচ্ছে হেরে যাওয়ার পরে বাঙালির ওই যে অস্ত্র রয়েছে ডান হাত বাম হাত আর অজুহাত। দেখুন, বিষয়টা হচ্ছে এখানে 4টে ধাপ রয়েছে। প্রথম ধাপটা হচ্ছে খিল্লির, মানে পাড়ার বন্ধুদের সঙ্গে আপনি যেটা করেন সেই রকম খিল্লি। একটা সময় তৃণমূল কংগ্রেসের মধ্যে দলে থেকে কাজ করতে পারছি না মরশুম শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন, এবং তখন দাদার সৈনিক কাকুর সৈনিক সব একেবারে পিলপিল করে বেরিয়ে এসেছিলেন। এখন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে এরকম দুটো দল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দুটো পেজ হয়েছে। একটা পেজের নাম দিলীপ দার সৈনিক, আরেকটা পেজের নাম শুভেন্দু দার সৈনিক, এবং সেখানে যা কাণ্ডকারখানা চলছে সেগুলো যদি আপনি দেখেন মানে সাংঘাতিক মজার বিষয়। সংবাদ মাধ্যম তো এগুলো কভার করছেই, ওই পেজে লেখালেখি যা চলছে সেগুলো, এবং আপনি নিজেও যদি দেখেন না হেসে থাকতে পারবেন না। একদিকের মানুষের বক্তব্য হচ্ছে সব ক্রেডিট শুভেন্দু অধিকারীর, আরেক দিকের মানুষের বক্তব্য হচ্ছে সব ক্রেডিট দিলীপ ঘোষের। মানে কোথায় দল সংগঠন ওসবের কথা বাদ দিন, একজন মানুষের ওপরেই সবটা নির্ভর করছে। এখানে বলতেই হবে শুভেন্দু অধিকারী কিন্তু কিছুটা এগিয়ে রয়েছেন, তিনি বেশ অনেকদিন ধরেই বেশ কিছু স্থাবকদের প্রতি ইনভেস্ট করে এসেছেন, তো তার হয়ে এখন বলার লোকজন রয়েছেন যারা প্রত্যেকদিন বলছেন আরে না না শুভেন্দু অধিকারীকে মানুষ ভুল বুঝছেন, এরকম ভাবে বলা উচিত নয়, এটা কি ঠিক হচ্ছে নাকি, তার মধ্যে একটা আত্মত্যাগের ব্যাপার রয়েছে, তিনি একজন মহিরুহ ইত্যাদি ইত্যাদি। মানে কি ধরনের স্থাবকতা আমি বললে বুঝতে পারবেন। একজন ব্যক্তিকে শুনছিলাম, তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে দেখলে নাকি ছোট মোদি মনে হয়, শুভেন্দু অধিকারীকে দেখলে ছোট মোদি মনে হয়। তাহলেই ভাবুন একবার। যাই হোক, দিলীপ ঘোষ মাঠে খেলছেন আবার অন্য স্ট্র্যাটেজি নিয়ে, তিনি এখন ওল্ড ইজ গোল্ড বলে চেঁচাচ্ছেন এবং ওল্ড ইজ গোল্ড চেবাচ্ছেন। এই ড্রামা যখন তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হতো, তাদেরকে নিয়ে হতো, তখন বিজেপির লোকজন কিন্তু একেবারে পপকর্ন নিয়ে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। এখন যখন তাদের নিজের দলের মধ্যে হচ্ছে তখন তারা কেমন যেন ওই বোল্ড আউট হয়ে সাইড লাইনে বসে পড়েছেন। এইবার আমরা চলে আসি দ্বিতীয় ধাপে। প্রথমে খিল্লি ছিল, খিল্লি থেকে দ্বিতীয় ধাপ হচ্ছে পর্যবেক্ষণ। দেখুন, এই মুহূর্তে রাজ্য বিজেপির দুজন এমন দুটো অভিযোগ করেছেন যার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এর মধ্যে একজন হচ্ছেন অমৃতা রায়, কৃষ্ণনগরে যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে এবং মহুয়া মৈত্রের কাছে পরাজিত হয়েছেন, এবং আরেকজন যিনি অভিযোগ করেছেন তিনি হচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, যিনি এবারে 5000-এর কিছু বেশি ভোটে জিতেছেন। তো অভিযোগগুলো কি কি? প্রথম অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে যে টাকা পয়সা পাঠানো হয়েছিল ভোটের কাজের জন্য, সেই টাকা পয়সা একেবারে নয়ছয় করা হয়েছে। কোথায় সেই টাকা চলে গেছে, কোথায় খরচ হয়েছে, কে নিয়েছে, প্রার্থী কিছুই জানেন না, তাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। আর একটা অভিযোগ হচ্ছে বিজেপির নিচুতলার কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেটিং হয়ে গেছে পশ্চিমবঙ্গে, সেই জন্য তৃণমূলের এই ফলাফল। তৃণমূল কংগ্রেস নাকি প্রচুর টাকা ছড়িয়েছে, টাকা দিয়ে তারা বিজেপির কর্মীদেরকে কিনে নিয়েছে এবং সেভাবেই তারা ভোটও পেয়েছে। এবার এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে বিজেপির কর্মীরা পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে যেরকম লাভ করেছেন তার থেকে বেশি আর কেউ করেনি। একদিকে কেন্দ্রীয় বিজেপি ভোটে লড়ার জন্য যে টাকা পাঠিয়েছেন সেটাও তারা নয়ছয় করেছেন, আবার তৃণমূলের কাছ থেকেও নাকি তারা টাকা নিয়েছেন, মানে ডাবল ডাবল তারা রোজগার করে ফেলেছেন। এবং এই কথা শুধুমাত্র যে আমি বলছি তা নয়, অমৃতা রায়ের হয়ে কাজ করেছেন কৃষ্ণনগরে একজন বিজেপি কর্মী, তিনি বলছেন যে অমৃতা রায় অভিযোগ করছেন জেলা সভাপতি কেন্দ্রীয় বিজেপি যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করেছে। অমৃতা রায়কে দিয়ে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে সেই টাকা পয়সা তারা নিয়ে নিয়েছেন। আমরা এদিকে নিজেরা নিজেদের পকেটে টাকা খরচ করে দেওয়াল লিখন করেছি, মিথ্যে মামলায় আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমরা অত্যাচারিত হয়েছি, আর তারপর এখানকার জেলা সভাপতি বিজেপির এবং বিজেপির এই জেলার যিনি পর্যবেক্ষক ছিলেন তারা দুজনে মিলে মহুয়া মৈত্রের কাছ থেকে টাকা নিয়ে এই কেন্দ্রে বিজেপিকে হারিয়ে দিয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন এখানেও কিন্তু ডাবল ডাবল টাকা নেওয়ার কথাটা বলা হচ্ছে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম যে
তৃণমূলের যেরকম কাটমানির রোগ ছিল সেই রকম রাজ্য বিজেপির মধ্যেও নেতাদের মধ্যে এই কাটমানির ব্যাপার চলে এসেছে। কেন্দ্রীয় বিজেপি টাকা পাঠাবে, আমরা সেই টাকা নিয়ে নেব, তারপর যেটুকু পড়ে থাকে পড়ে থাকবে। মানে না খাউঙ্গা না খানে দুঙ্গা থেকে আমিও খাবো তুমিও খাও, ওয়াও ওয়াও ওয়াও, ব্যাপারটা ওই রকমই হয়ে গেছে। এইবার দ্বিতীয় দিকটা, সেটা হচ্ছে এই অভিযোগগুলো যদি সম্পূর্ণ মিথ্যে হয় তাহলেও কিন্তু সেটা বিজেপির জন্য, রাজ্য বিজেপির জন্য খুব ভালো কথা নয়। কারণ তার মানেটা দাঁড়াবে যে এই রাজ্যের নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কর্মীদের ওপরে দোষ চাপাচ্ছেন, কর্মীদের রীতিমতো তারা অপমান করছেন, তাদের ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছেন। অমৃতা রায়ের একজন ছায়া সঙ্গী কৃষ্ণনগরে, তিনি বলছেন রানিমার নামটাকে কাজে লাগানোর জন্য, রাজবাড়ির নামটাকে কাজে লাগানোর জন্য রানিমাকে রাস্তায় নামানো হয়েছে। রানিমাও রাস্তায় রাস্তায় ঘুরেছেন, ভোটের কাজ করেছেন, কিন্তু যে টাকা পয়সা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে পাঠানো হয়েছিল সেগুলো সই করিয়ে চেকবুক নিয়ে যাওয়া হয়েছে রানিমার কাছ থেকে, এবং তারই সঙ্গে পাস বইটা পর্যন্ত রানিমার কাছে রাখা হয়নি। তারই সঙ্গে সেই ব্যক্তি বলছেন এখানে বিজেপির নেতারা দুর্নীতি করেছেন, নরেন্দ্র মোদী এবং অমিত সভা থেকে পর্যন্ত চুরি করা হয়েছে, বারবার আমরা হিসেব চেয়েছি কিন্তু সেই হিসেব আমরা পাইনি। এখানে অনেকে বলতেই পারেন যে রানিমা নিজেই টাকাটা নিয়ে নিয়েছেন, কৃষ্ণনগরের অমৃতা রায় নিজেই টাকাটা আসলে নিয়ে নিয়েছেন, এখন আজেবাজে অভিযোগ করছেন। এখানে বলে রাখা দরকার যে এই রানিমা কৃষ্ণনগরের অমৃতা রায়ের সম্পত্তির পরিমাণ কিন্তু প্রায় 500 কোটিরও বেশি। তারপরেও আপনি বলতেই পারেন এসব টাকা তিনিই নিয়েছেন, বলতে আর কি যায় আসে। তবে একটা কথা তো বলতেই হবে, রাজ্য বিজেপির এই সমস্ত নেতাদের যদি নোটের প্রতি এত প্রীতি, তাহলে ভোট দিয়ে আর কি হবে? দেখুন, আমি তো অ্যাক্টিভিস্ট নই, পাতি সাংবাদিক, এবং সেই জন্য আমায় কাউকে তেলিয়ে কথা বলতে হয় না, এবং সেই কারণেই এই প্রশ্নটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যদি দেখা যেত বিজেপি পশ্চিমবঙ্গে 30টা আসন পেয়েছে, তাহলে বঙ্গ বিজেপির কার জন্য সব থেকে বেশি হাততালি দেওয়া হতো বলুন তো? কার কপালে সব থেকে বেশি বাহবা জুটতো? কাকে সব থেকে বেশি ক্রেডিট দেওয়া হতো? উত্তরটা আপনিও জানেন, আপনার ঠোঁটের গোড়ায় এসে গেছে। তার কারণ একজনের নামই কিন্তু বারবার সংগ্রামী নেতা খেলা ঘুরিয়ে দিতে পারেন বলে উঠে এসেছে। আজ আপনি কি করে বলবেন যে দোষের ভাগিদার আমি হব না, দোষ আমি নেব না? আর আপনি কাকেই বা জিজ্ঞেস করবেন বলুন তো? দিলীপ ঘোষ, তিনি নিজের কেন্দ্রে দাঁড়াতে পারেননি, যেখানে দাঁড়িয়েছেন সেখানে পরাজিত হয়েছেন। সুকান্ত মজুমদার কোনো মতে টেনে হিঁচড়ে জিতেছেন। কিন্তু এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনে পার্সোনালি জেতা হারার কোনো স্টেক না থাকলেও সব থেকে বেশি কাকে দেখা গেছে, সব থেকে বেশি কার নাম উচ্চারিত হয়েছে? এবং সব থেকে বড় কথা এখানে ধরুন, 2021-এ বিজেপি কিন্তু আশানুরূপ ফলাফল পশ্চিমবঙ্গে করতে পারেনি। 200টা আসনের স্বপ্ন তাদের স্বপ্নই থেকে গেছে, 200টা আসন তারা পায়নি। কিন্তু 2021-এ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকের জলে চোখের জলে করেছি বলে সব থেকে বেশি ক্রেডিটটা কে নেন? আপনি জিতলে, কোনো ভালো কিছু হলে তার ক্রেডিট নেবেন, সেই ক্রেডিট কাঁধে নিয়ে হাততালি একেবারে মাথা পেতে নেবেন এবং মাথা উঁচু করে তারপর দাঁড়াবেন, চ্যাটাং চ্যাটাং কথা বলবেন। কিন্তু তারপর যখন ফলাফল খারাপ হবে তখন আপনি বলবেন যে না, এখানে আমার কোনো দোষ নেই, আমাকে তোমরা এরকম বলো না, বলে আপনি চলে যাবেন। এটা কি করে হতে পারে? দেখুন, আমি যেরকম সর্বান্তকরণে একজন ব্যক্তির উপরে সমস্ত দোষ চাপিয়ে দেবার বিরুদ্ধে, তেমনই আবার কেউ যদি বলেন যে না, আমার কোনো দোষই নেই, আমি দোষের ভাগিদার একেবারেই নই, আমাকে বলো না, আমি এসব কিছু করিনি, তাহলে সেটাই বা কি করে হতে পারে বলুন তো? আপনি যদি বলেন আমি পাঁকে নামবো না, কিন্তু পাঁকের মধ্যে যে পদ্ম ফুলটা ফুটবে সেটা নিয়ে গিয়ে আমি নিজের ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো, তাহলে সেটা কি করে হবে? আজকে শুভেন্দু অধিকারী বলছেন আমি বিজেপি করি, এর জন্য সবাই আমাকে পুরস্কার দেয় না, অনেকেই তিরস্কারও করেন, অনেকেই অনেক রকম তির্যক মন্তব্য করেন, পোস্ট করেন। কোনো ভালো কিছু হলে তারা নিজেরা ক্রেডিট নিয়ে নেন, আর খারাপ কিছু হলে আমার ঘাড়ের ওপরে দোষ চাপিয়ে দেন। একেবারে ভুল কথা, একদম ঠিক কথা, এটা একদম ভুল যে ভালো কিছু হলে তারা নিজেরা ক্রেডিট নেবেন আর খারাপ কিছু হলেই দোষটা আপনার উপরে চাপিয়ে দেবেন। কিন্তু এখানে এই প্রশ্নটাও তো করা দরকার, নন্দীগ্রামে 2021-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি হারিয়েছিলেন, তখন সেটাকে আপনি এখনো পর্যন্ত কতবার বিজেপির জয় বলেন আর কতবার আমার জয় বলে আপনি সেটাকে আখ্যা দেন, এটাও তো প্রশ্ন করতে হবে। তারই সঙ্গে এই যে সৌমেন্দু অধিকারী কাঁথিতে জিতেছেন, সেটাকে কতটা বিজেপির জন্য জিতেছেন আর কতটা অধিকারী পরিবারের গড় বলে সৌমেন্দু অধিকারী জিতেছেন, কিভাবে বলা হচ্ছে তার জয়টাকে সামনে রাখা হচ্ছে, সেটাও তো একটা প্রশ্ন হতে পারে। এবং এখানেই বলা উচিত, অনেকেই আবার যুক্তি বলছেন যে দিলীপ ঘোষ মোটেই আদি বিজেপির নেতা নন, তিনি যদি আদি বিজেপির নেতাই হবেন, এত বড় নেতাই হবেন, তাহলে তো যেখানে তিনি দাঁড়াবেন সেখানেই জিততে পারতেন। মানে এইরকম অদ্ভুত হাস্যকর যুক্তি আর শোনা যায় না। এইটা যদি যুক্তি হয় তাহলে তো বলা যায় যে শুভেন্দু অধিকারী তো গোটা রাজ্যেরই বিরোধী দলনেতা, সংগ্রামী নেতা, তাহলে তিনি তার ভাইকে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাঁথি আর তমলুক থেকেই কেন জিতিয়ে আনলেন? তাদেরকে তো তিনি কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের মতো কেন্দ্র থেকে জিতিয়ে আনতে পারতেন, সেটা কেন তিনি করলেন না?
এগুলো অত্যন্ত ঠুনকো যুক্তি, এগুলো একেবারেই ধোপে টেকে না। আপনি দিলীপ ঘোষকে অন্য অনেক যুক্তি দিয়ে বিঁধতে পারেন, কিন্তু এটা একটু হাস্যকর হয়ে গেল। যাকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবারের নির্বাচনের প্রচার কৌশল, প্রার্থী, সমস্ত কিছুই সংগঠন ঠিক করেছে। তিনি খুব একটা বেশি কিছু বলেন না, তিনি কোর কমিটির সদস্য, শুধুমাত্র বৈঠকে তিনি কিছু বলেন না, চুপচাপ শোনেন, কখনো কিছুই বলেন না। কখনো যদি তাকে কোনো প্রশ্ন করা হয় তাহলে তিনি সেটার উত্তর দেন, কেউ কিছু বলতে বললে তবে তিনি মুখ খোলেন এবং বলেন। তার মানে আপনি বলতে চাইছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সংগ্রামী শুভেন্দু অধিকারী তিনি নিজের দলের মধ্যে বৈঠকের সময় কোনো কথাই বলেন না, তিনি চুপ করে থাকেন। যখন তাকে বলা হয় যে আপনি কথা বলুন বাবু, তুমি দুটো কথা বলো, তবে গিয়ে তিনি মুখ খোলেন। তো এটা তো তিনি তৃণমূল কংগ্রেসে থেকেও করতে পারতেন, এটা তিনি ইনফ্যাক্ট নিজের ঘরের মধ্যে বসেও করতে পারতেন। তাহলে আর তিনি লড়াই করতে বিজেপিতে গেছেন কেন? একদিকে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন এবং বলছেন তিনি শুধুমাত্রই প্রচার করেন, মানে তিনি হচ্ছেন বিজেপি স্টার ক্যাম্পেনার, সংগঠনের কিছু নেই তার, ওসব তিনি দেখেন না। এবং তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে হচ্ছেন তৃণমূলের দেবের মতো, মানে শুভেন্দু অধিকারী হচ্ছেন বিজেপির দেব, বা বলা যেতে পারে কেন্দ্রীয় বিজেপির হেমা মালিনী, তাই তো? আর আপনি যদি কোর কমিটির সদস্যদেরই ধরতে চান, প্রশ্ন করতে চান, আপনি কাকে দেখবেন? স্টেট জেনারেল সেক্রেটারি একজন রয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি পরাজিত হয়েছেন। আরেকজন রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তিনিও পরাজিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম রয়েছে সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, মনে রাখবেন, এবং তারই সঙ্গে এবার তিনি কোনো মতে টেনে টুনে জিততে পেরেছেন। আবার জেতার পর থেকেই কিন্তু নাটু করতে শুরু করেছেন, এদিক ওদিক ঘুরে যেতে পারেন। আর একজন ব্যক্তি কার কথা আপনি শুনবেন, জগন্নাথ সরকার। তিনি কিন্তু এইবারে প্রায় 1,86,000-এরও বেশি ভোটে জিতেছেন, একটা বিরাট বড় মার্জিনে জিতেছেন। সেই জগন্নাথ সরকার কি বলছেন বঙ্গ বিজেপিকে নিয়ে? তিনি বলছেন অনেক সময় দেখেছি দলের মধ্যে নতুন যারা আসে তাদের অনেক ভালো ভালো দায়িত্ব দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের সেই দায়িত্ব দেওয়া হয় না। আমি গ্রামে থাকি, সিধে সাদা মানুষ, সেই জন্য হয়তো আমাকে দায়িত্ব দেওয়া হয় না। তারা হয়তো বিশ্বাস করতে পারেন না যে আমি কাজটা করতে পারবো। এবং তারই সঙ্গে জগন্নাথ সরকার বলছেন যে অনেকগুলো জায়গায় বিজেপি এখনো পর্যন্ত শক্তিশালী হতে পারেনি, এটা আমাদের মানতেই হবে। দেখুন, রোগের কথা, ব্যামোর কথা আপনি যত সামনে তুলে ধরবেন তত তার চিকিৎসা হবে, আপনি যত লুকিয়ে রাখবেন তার পরিণতি কিন্তু মৃত্যুও হতে পারে। এবং একদম শেষ ধাপে বলি, বঙ্গ বিজেপির নিজস্ব একটা ভোট পার্সেন্টেজ রয়েছে, তারই সঙ্গে পশ্চিমবঙ্গে শাসক দলের প্রতি আক্রোশ বা রাগ রয়েছে, এরকম একাংশ মানুষও রয়েছেন। আর আমরা দেখেছি ভোট কাটার ক্ষমতা পশ্চিমবঙ্গের মাটিতে বাম কংগ্রেসের ক্রমাগত ভোতা হতে হতে এখন মানে প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি খালি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক গড়াচ্ছে। এটা কি করে সম্ভব বলুন তো? একটা খুব বিখ্যাত লাইন আছে, সেই লাইনটার বাংলা তর্জমা করলে লাইনটা দাঁড়ায় এইরকম, যে সারা জীবন বন্ধু একই ভুল করলাম, মুখে আমার কালি আর আমি শুধু আয়না পরিষ্কার করলাম। আয়না পরিষ্কার করা অনেক হয়েছে, আয়নাকে দোষ দেওয়া অনেক হয়েছে, এইবার নিজের মুখে যে কালিঝুলিগুলো লেগেছে সেইগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করুন তো আপনারা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।